আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের সাথে বামপন্থী নেতাদের সাক্ষাৎ, দেশ করতে একসাথে কাজ করার আহ্বান, ক্ষমতায় গেলে সরকারি কাজে ব্যবসায়ী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা বিএনপির। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। মোস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ আইপিএল এর সম্প্রচার, ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। আরও ৮ জুলাই যোদ্ধার পরিচয়ে শনাক্ত, বিগত আমলে গুমের ২৫% ঘটিয়েছে র্যাব, বাহিনী বিলুপ্তের সুপারিশ কমিশনের। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করে আপনার ইন্টারনেট পলিটিক্সে তারা নাক গলায়, কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে। জুলাই আন্দোলনের পরিচিত মুখ সুরভির রিমান্ড ঘিরে সমালোচনা, খবর ভাইরাল হবার পর তড়িঘড়ি করে জামিন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা। অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকিও আজ তারেক রহমানের সাথে দেখা করেন। আলাদাভাবে সাক্ষাৎ করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিপিবি, বাসদ সহ বামপন্থী জোটের নেতারা। বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা। তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটি একটা সৌন্দর্য। গণতন্ত্রের জন্য দুটো বিষয় লাগে, একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা, আর একটা হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন। এই দুইটারই গত ৫৪ বছরে বাংলাদেশে ঘাটতি ছিল, সেটা হয় নাই। সেইটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বিএনপি সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে এবার নির্বাচন করছেন। বাংলাদেশেরকে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কর্তৃক গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, তার ইতিহাসকে যারা স্বীকার করেন, তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার, সেটা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব। ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে শক্তিশালী করা হবে বাণিজ্যিক সংগঠনগুলোকে, যোগ্যতার ভিত্তিতে দেয়া হবে সরকারের বিভিন্ন বাণিজ্যিক কাজের দায়িত্ব। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দেশ বিরোধী চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশে আইপিএল এর খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেয়ায় দেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। সেই কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ থাকবে। রাজনৈতিক ইস্যুতে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে। এর জেরে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ, তা অনুমেয়ই ছিল। বিসিসিআইকে কড়া জবাব দিতেই এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল থেকে দেশের তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বিসিসিআইয়ের নেই কোনো যৌক্তিক কারণও। সেই সাথে তাদের এমন সিদ্ধান্তে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে দেশের জনগণকে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঘটনার সূত্রপাত গত শনিবারে। রাজনৈতিক চাপে রেকর্ড মূল্যে কেনা মোস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেবার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয় কলকাতা নাইট রাইডার্সকে। বিসিসিআই এর আদেশ মানতে বাধ্য হয় কেকেআর। এই ঘটনায় সাধারণ টাইগার ভক্তদের মতোই ক্ষুব্ধ হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর কথা।
সেই সাথে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য। যেই কথা সেই কাজ। রোববার ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের খেলা অন্য ভেন্যুতে আয়োজন করার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। আর সোমবার আইপিএলের খেলা দেশের মাটিতে সম্প্রচারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দ্রুতই আইসিসি ডাকবে বিসিবিকে। দুপক্ষের আলোচনা শেষে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদল হবে কিনা সেই সিদ্ধান্ত আসবে। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই এর বাদ দেয়া ইস্যুতে উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্রুতই আইসিসির সঙ্গে বসবে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা। রায়েরবাজার কবরস্থানে দাফন হওয়া 114 জনই জুলাই শহীদ নন। সড়ক দুর্ঘটনার বিষ পানে মারা যাওয়া মরদেহ পেয়েছে সিআইডি। সকালে রায়েরবাজার কবরস্থানে পরিচয় শনাক্ত হওয়া 8 জুলাই শহীদের পরিবারকে কবরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে একথা জানান সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ। অবশ্য এখানে পাওয়া অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেটের চিহ্ন। এই মায়ের আহাজারি যেন থামান নয়। প্রায় 1.5 বছর পর প্রিয় সন্তানের মরদেহের সন্ধান পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মতো শোকে স্তব্ধ জুলাই আন্দোলনের শহীদ আরও 8টি পরিবার, যাদের দীর্ঘ নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে রায়েরবাজার কবরস্থানের বাতাস। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ তোলা ও শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন করে সিআইডি। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবার, মুক্তিযুদ্ধ, স্থানীয় সরকার উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সহ অন্যান্যরা। 9 ভুক্তভোগী পরিবারের দেওয়া নমুনার ভিত্তিতে 8 শহীদ পরিবারের ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি। থেকে আমার ছেলের আন্টি করে আমার দেখাইলো, যদি আগে দেখাইতো আমার শরীরের আমি দিন দিতে লাশটাও তো পাইতাম। ওয়ারিশ থাকা সত্ত্বেও বেয়ারিশভাবে দাফন করছে, তাদের বিচার আমি চাই। এই ইন্টারিম সরকারকে বলবো, আপনারা পদত্যাগ করার আগে আমাদের ভাইদের হত্যার বিচারটা অন্তত কইরেন। সিআইডি প্রধান বলেন, অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেট। তবে এখানে দাফন হওয়া 114 জনই জুলাই শহীদ নন। অনেকে বিভিন্নভাবে মারা গেছেন। 114 জনই জুলাই যোদ্ধা না। এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, বিষ পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। এটাই 114 জনই জুলাই যোদ্ধা না। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে, আর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই কার্যক্রম কেবল আইন, মানবাধিকার এবং আন্তর্জাতিক মানদণ্ডের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন নয়, এটি নিখোঁজ শহীদদের পরিচয় নির্ধারণ, পরিবারগুলোর অনিশ্চয়তা দূরীকরণ এবং ভবিষ্যতের বিচারিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ফরেনসিক প্রমাণ সংরক্ষণেও সহায়ক হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে।